হবে, ঠিক আছে? ওকে, সো লেটস গেট স্টার্টেড। সো আজকে আমরা দেখবো উইন্টার মর্নিং, একটা সিম্পল ছোট্ট মাত্র 12টা সেন্টেন্স কিংবা আর কম হোক সমস্যা না, আমরা অন্তত একটা একটা করে সেন্টেন্স লিখবো। তো সেন্টেন্স লেখার জন্য আমরা যেহেতু রাইটিং আমাদের ফোকাস করতেছি এখানে, সুতরাং আমাদের যেটা করা সেটা হচ্ছে আহ আচ্ছা, কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না। বাকিরা কি বুঝো? কথা কথা শুনতেছো তোমরা? হ্যাঁ, ক্লিয়ারই তো শোনা যায়। ওকে, তাহলে যাদের সমস্যা হচ্ছে তারা একটু মানে মাইক্রোফোনটা অফ করে আবার অন করো বা নতুন করে কানেক্ট করো, হয়ে যাবে। ওকে, সো দেখো আমরা তাহলে শুরু করব। আচ্ছা, শীতের সকাল প্রকৃতির এক মনোমুগ্ধকর রূপ। তো আমাদের কি করা লাগে? আমরা জানি নর্মালি প্রতিটা সেন্টেন্স শুরু হয় কি দিয়ে? একটা সাবজেক্ট দিয়ে শুরু হয়। প্রতিটা সেন্টেন্স শুরু হয় কি দিয়ে? একটা সাবজেক্ট দিয়ে। তো আমরা প্রথমে সাবজেক্ট আইডেন্টিফাই করবো, সাবজেক্ট খুঁজে বের করবো যে এই টেন্সের মধ্যে সাবজেক্ট কোনটা, এবং সাবজেক্ট পরে আসে কি? ভার্ব। আমরা নর্মালি জানি এটা, প্রথমে সেন্টেন্স শুরু হয় কি দিয়ে? সাবজেক্ট দিয়ে। তারপরে কি আসে? ভার্ব আসে। হুম। এবং ভার্ব আসে কিন্তু অ্যাকর্ডিং টু টেন্স, টেন্সের অনুযায়ী, টেন্সের হিসাবে ভার্ব আসবে। V1 আসবে না V2 না V3, এটা সিম্পল হবে না পাস্ট হবে না ফিউচার হবে না পারফেক্ট হবে না কন্টিনিউয়াস হবে, এটা কিন্তু ডিপেন্ড করে কিসের উপর? টেন্সের উপর, হ্যাঁ না? সো এটা না চাইলে তুমি ভার্বটা নিয়ে আসতে মানে পারফেক্ট বা মানে সঠিক ভার্ব আনতে পারবে না। সো আমরা যদি পড়ি দেখা যাবে কি শীতের সকাল একটা মনোমুগ্ধকর রূপ। তো এইটা কিন্তু একটা ইউনিভার্সাল কনসেপ্ট যে শীতের সকাল সব সময় মনোমুগ্ধকর হয়। সো এটা হবে তোমার, তোমাদের যেটা বলছিলাম আগের ক্লাসে, যে প্রেজেন্ট সিম্পল। প্রেজেন্ট সিম্পল হচ্ছে যেটা সাধারণ বর্তমানকে বোঝায়, সাধারণ বর্তমান, কোনো ডেফিনিট না, ইনডিফিনিট। হ্যাঁ, প্রেজেন্ট সিম্পলের আরেক নাম কি? প্রেজেন্ট ইনডিফিনিট। সো এই যে এখানে বলছে শীতের সকাল, এই শীতের সকাল বলতে পার্টিকুলার কোনো টাইম না যে গত বছরের শীতের সকাল খুব মনোমুগ্ধকর ছিল, কিংবা গত বছরের আগের বছর, 2 বছর আগে বা 3 বছর আগের কোনো একটা শীতের সকাল মনোমুগ্ধকর ছিল, এটা বলা হয় না। বলা হয়েছে কি শীতের সকাল জেনারেলি, সাধারণভাবে শীতের সকাল প্রতি বছরই শীতের সকাল কি হয়? মনোমুগ্ধকর হয়। এখন তাইলে বলো, এখন কাকে নিয়ে কথা বলা হচ্ছে? তার মানে এখানে কথা বলা হচ্ছে কাকে নিয়ে? শীতের সকাল নিয়ে। হ্যাঁ, তো শীতের সকাল নিয়ে কথা বলা হয় যদি, তাহলে এখন কি হবে? সাবজেক্ট কি হবে? শীতের সকাল হচ্ছে সাবজেক্ট এখানে, ঠিক আছে? শীতের সকাল কি? সাবজেক্ট। তো আমরা নর্মাল বুঝতেই পারি এটা যেহেতু তোমার কি, এটা যেহেতু এই যে উইন্টার মর্নিং নিয়ে, তো যেহেতু উইন্টার মর্নিং নিয়ে সেহেতু ডেফিনেটলি কি হবে এটা? এটা তোমার উইন্টার মর্নিং যেহেতু টপিক, তার মানে উইন্টার মর্নিং হচ্ছে এখানে সাবজেক্ট হবে, ঠিক আছে? তো আমরা একটু খুঁজে দেখতে পারি উইন্টার মর্নিং। হ্যাঁ, সো উইন্টার মর্নিং মর্নিং সাবজেক্ট আমি লিখি এখানে, একটু খেয়াল করবা, সবাই অ্যাটেনশন দিবা। উইন্টার, হুম, উইন্টার মর্নিং। হ্যাঁ, উইন্টার মর্নিং। সো উইন্টার মর্নিং হচ্ছে গিয়ে সাবজেক্ট। এখন ভার্ব কি হবে? যেহেতু আমরা বললাম এটা হচ্ছে একটা প্রেজেন্ট সিম্পল টেন্স, তো যেহেতু প্রেজেন্ট সিম্পল টেন্স, আমরা জানি প্রেজেন্ট সিম্পল টেন্স সাবজেক্টের পরে কি আসে? ভার্ব আসে। এবং প্রেজেন্ট সিম্পল, আর এটা কিন্তু অ্যাকশন ভার্ব না। আচ্ছা, এইটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার মাথায় রাখবা। ভার্ব দুই ধরনের হয়, একটা হচ্ছে অ্যাকশন ভার্ব আর হচ্ছে নন অ্যাকশন ভার্ব। যেমন ধরো আমি একজন শিক্ষার্থী, এক ধরনের কথা। আর হচ্ছে আমি ঘুমাই। দেখো আমি ঘুমাই, এটা একটা কাজ। আমি খেলি, এটা কিন্তু একটা কাজ, সরাসরি অ্যাকশন বোঝায়। আবার আমি একজন শিক্ষার্থী, এই সেন্টেন্সটা কিন্তু কমপ্লিট একবার নির্ভুল সেন্টেন্স, কিন্তু খেয়াল করে দেখবা এই সেন্টেন্স কোনো কাজ বোঝায় না। আমি একজন শিক্ষার্থী, এটা কোনো কাজ, এটা কিন্তু কোনো কাজ না। সো এটা হচ্ছে নন অ্যাকশন। হ্যাঁ, নন অ্যাকশন বা নন অ্যাকশন ওয়ার্ড বলা হয় আর কি। সো এইখানে এই ধরনের সেন্টেন্স দেখো, এখানে শীতের সকাল একটি মনোমুগ্ধকর, শীতের প্রকৃতি একটি মনোমুগ্ধকর রূপ। এখানে কোনো কাজ বোঝাচ্ছে না, এটা একটা স্টেট, এটা একটা অবস্থা বোঝাচ্ছে। এক ধরনের ভার্ব আছে যেটাকে আমরা বলি স্টেটিভ ভার্ব। হ্যাঁ, এটাকে আমরা বলি কি? স্টেটিভ ভার্ব বলি। তোমাদেরকে একটু দেখাই নেই আমি স্টেটিভ ভার্ব বলে একটা আইডিয়া দিই তোমাদেরকে। তোমার অনেক পড়া দরকার আসলে এগুলা, মানে আলোচনা করতে তো দরকার, কিন্তু সময়ের জন্য সব আলোচনা করা যায় না। তো এটা তোমাকে আইডিয়া দিচ্ছি। ওই যে বললাম ভার্ব কয় প্রকার হয়, কয়েক প্রকার ভার্বের মধ্যে একটা হচ্ছে কি স্টেটিভ ভার্ব। দেখো তোমরা দেখতেছো কি? এই যে এখানে দেখা বলছে ভার্ব তো মেইনলি হচ্ছে প্রিন্সিপাল, প্রিন্সিপাল এবং অক্সিলিয়ারি, তারপর হচ্ছে ট্রানজিটিভ, ট্রানজিটিভ। ওকে, আজকে যেটা দেখো সেটা দেখাই ফেলি তোমাদেরকে। এইখানে খেয়াল করে দেখো, এটা বলছে অ্যানোটেট করি আমি। এই যে বলো দেখো স্টেটিভ ভার্ব। এটা এইটা কি? স্টেটিভ ভার্ব হচ্ছে এক ধরনের ভার্ব, এই ভার্বগুলি একটি কর্মের পরিবর্তে, মানে কাজের পরিবর্তে একটি অবস্থা বর্ণনা করে।
মানে কি? কোনো কাজ বোঝায় না, এটা অবস্থা বোঝায়। কি বোঝায়? কোনো কাজ না, অ্যাকশন বোঝায় না, এটা সিচুয়েশন বা একটা স্টেট বোঝায়। যেমন ধরো, হি বিলিভস ইন অনেস্টি। হ্যাঁ, হি বিলিভস ইন অনেস্টি, সে সততায় বিশ্বাসী। এই যে আমি বিশ্বাস করি, এটা কিন্তু কোনো কাজ না, এটা একটা অবস্থা। আচ্ছা, আরো একটা এক্সাম্পল দিলে আর একটু ক্লিয়ার হবে। তোমাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি। দেখি কি এখানে আর কি এক্সাম্পল আছে। মাই গড, এটা এক্সাম্পল নাই। ওকে, আচ্ছা দেখো, এই যে দেখো, স্টেটিভ ভার্ব বলতে যেটা হয় সেটা হচ্ছে মানে কোনো কিছু কাজ বোঝায় না আর কি, মানে অ্যাকশন বোঝায় না, বোঝায় একটা অবস্থা বোঝায়। যেটা আমরা বলছিলাম আর কি, যে আমি একজন শিক্ষার্থী, এই যে ইজ, আই এম এ স্টুডেন্ট, আই এম এ টিচার। হ্যাঁ, এইখানে কিন্তু ইজ দিয়ে কোনো কাজ বোঝায় না, এটা অবস্থা বোঝায়, এটা স্টেটাস বোঝায়। ঠিক আছে? তো এইটাকে বলছি আর কি আমি, যে স্টেটিভ ভার্ব। সো এইখানে কি হবে? স্টেটিভ ভার্ব হবে। সো উইন্টার মর্নিং, তারপর এ হবে কি হবে? ইজ, উইন্টার মর্নিং ইজ কি? উইন্টার মর্নিং ইজ, যদি খেয়াল করে দেখবা উইন্টার মর্নিং কি, যেহেতু আমরা বলতে পারি উইন্টার মর্নিং, শীতের সকাল খুব সুন্দর। যদি আমরা নর্মাল চিন্তা করি, শীতের সকাল, উইন্টার মর্নিং ইজ বিউটিফুল, কি বলবো? বিউটিফুল, এরকম বলবো না? শীতের সকাল খুব সুন্দর, তার মানে হচ্ছে এই সেন্টেন্সটা যেরকম হয়েছে, উইন্টার মর্নিং ইজ বিউটিফুল, সিমিলারলি এইখানে বলা হয়েছে শীতের সকাল, শীতের সকাল প্রকৃতির এক মনোমুগ্ধকর রূপ। সো এখানে আমরা বলবো প্রকৃতির এক মনোমুগ্ধকর রূপ মানে কি? ওয়ান অফ দা। ঠিক আছে? অনেকগুলো মনোমুগ্ধকর রূপের মধ্যে একটা রূপ হচ্ছে শীতের সকাল। সো অনেকগুলোর মধ্যে যদি একটা কি হয়, ওয়ান অফ দা বলতে হয়। কি বলতে হয়? ওয়ান অফ দা। দেখো, শীতের সকাল ইজ ওয়ান অফ দা। মনোমুগ্ধকর মানে কি? মনোমুগ্ধকর জিনিস হচ্ছে, তুমি বলতে পারো এন্টাইসিং। এন্টাইসিং, এন্টাইসিং প্রলুব্ধকর, মনোমুগ্ধকর। মনোমুগ্ধকর রূপ মানে কি? নেচার, সরি, মানে দৃশ্য, মানে এখানে রূপ বলতে কিন্তু বলেছে দৃশ্য। হ্যাঁ, দৃশ্য। ঠিক আছে? তো দৃশ্য ইংলিশ কি আমরা বলতে পারি? সাইট, SIGHT, সাইট। সো এই ওয়ান অফ দ্য সাইটস হবে, সাইটস। দৃশ্য, যেহেতু এটা ওয়ান অফ দ্য বলছি। হ্যাঁ, ওয়ান অফ দ্য বললে কি হয়, এরপরে যে কি আর নাউন আসবে, নাউনটা সবসময় প্লুরাল হয়। সো উইন্টার মর্নিং ইজ ওয়ান অফ দ্য এন্টাইসিং সাইটস অফ নেচার। ঠিক আছে? প্রকৃতির, অফ নেচার মানে কি? প্রকৃতির একটা মনোমুগ্ধকর রূপ। এখন খেয়াল করো সেন্টেন্সটা, একটু খেয়াল করো এখন। অথবা এন্টাইসিং এর পরিবর্তে তুমি বলতে পারো কি, বিউটিফুল, স্টানিং বলতে পারো। হ্যাঁ, স্টানিং, এই যে STU, এই যে স্টানিং, স্টানিং সাইটস অফ নেচার। অথবা বলতে পারো বিউটিফুল সাইটস অফ নেচার। হ্যাঁ, এই যে, তার মানে কি, উইন্টার মর্নিং ইজ ওয়ান অফ দ্য ওয়ান অফ দি এন্টাইসিং, Esa sí la risa. or one of the stunning, or one of the beautiful sights of nature. Sights of nature মানে কি? প্রকৃতির দৃশ্যগুলোর মধ্যে একটি। যতগুলো দৃশ্য, প্রকৃতি যত মনোমুগ্ধকর দৃশ্য আছে, প্রকৃতি যত মনোমুগ্ধকর রূপ আছে, এই সবগুলো রূপের মধ্যে একটা হচ্ছে উইন্টার মর্নিং। ঠিক আছে? তারপর বলছে 2 নম্বরে, এ সময় চারদিকে ঘন কুয়াশা ছেয়ে থাকে। এখন এই সেন্টেন্সটা বোঝা লাগবে। এই সেন্টেন্সের মধ্যে খেয়াল করে দেখো, কার সম্পর্কে কথা বলা হচ্ছে এখানে? আহ, কার ব্যাপার বলা হচ্ছে? আমাদের তো প্রথমে কি বের করতে হয়, এই যে সাবজেক্ট খুঁজে বের করতে হয়। সো একটু খেয়াল করে দেখবা, এখানে বলছে এর সময়। এটা কিন্তু মানে এর সময়, এটা ফ্রেজ, এট দিস টাইম। এর সময় বলতে কি, এই ফ্রেজগুলো তোমরা মানে ব্যবহার করতে করতে, ট্রাই করতে করতে শিখে ফেলবা, মুখস্থ হয়ে যাবে। সো আমরা এখন বলবো এট দিস টাইম, এট দিস, এরপরে এটা যেহেতু এটা অ্যাডভার্ব, এরপর এটা কমা আসবে। সো এট দিস টাইম কি হয়, আমরা এখন চিন্তা করি, চারদিকে ঘন কুয়াশা ছেয়ে থাকে। এখন যদি দেখো, ছেয়ে থাকা, ছেয়ে থাকা বলে কি, কাভার করা, মানে ছেয়ে, তোমার নিশ্চয় বুঝতেছ কথা, যে শীতের সকালে কি হয়, চারিদিকে সবকিছু কুয়াশায় ঢেকে যায়। হ্যাঁ, এই ছেয়ে থাকা মানে কি, ঢেকে ফেলা। তো ঢেকে ফেলা ইংলিশ কি? ঢেকে ফেলা ইংলিশ হচ্ছে কাভার, রাইট? কাভার করা। তো কে কাভার করে? কুয়াশা। এখানে বলছে কি, ঘন কুয়াশা। ঘন কুয়াশা কি করে? ছেয়ে থাকে। সো ঘন কুয়াশা ইংলিশ কি হবে? ঘন মানে তো হচ্ছে থিক। হ্যাঁ, এই যে THI থিক। আর কুয়াশা ইংলিশ হচ্ছে ফগ। এটা বিখ্যাত একটা মানে কি আছে,
পারফিউম নাকি, এটা কি বলে এটাকে, বডি স্প্রের এটা ব্র্যান্ড আছে না, ফগ, ওটা হচ্ছে F-O-G, তো এখানে হবে ফগ। থিক ফগ কি করে, এখন এই থিক ফগ হচ্ছে সাবজেক্ট, কারণ আমরা এই সেন্টেন্স দেখলাম কি, এই সময় ঘন কুয়াশা ছেয়ে থাকে, কে ছেয়ে থাকে, ঘন কুয়াশা। ঘন কুয়াশা কি করে, ঘন কুয়াশা ছেয়ে থাকে, যেটা আমরা বলি কাভার, হ্যাঁ। সো থিক ফগ হচ্ছে গিয়ে সাবজেক্ট, তারপরে কি আসবে ভার্ব। এইখানেও খেয়াল করে দেখবা, এইখানে যে কথাটা বলছে, উম, যেহেতু প্রথম সেন্টেন্সটা তোমরা বুঝতেছো প্রেজেন্ট সিম্পল, তার মানে বুঝে নিবা সবগুলো হচ্ছে কি প্রেজেন্ট সিম্পল। কারণ কি, কারণ শীতের সকাল তো এটা একটা নির্দিষ্ট না, এটা অনির্দিষ্ট কোনো একটা শীতের সকাল, মানে পার্টিকুলার কোনো শীতের সকাল না, যে 2024 সালের শীতের সকাল কিংবা 2013 সালের শীতের সকাল না, এটা ইন জেনারেল, সাধারণভাবে সব শীতের সকালকে ইন্ডিকেট করা হয়েছে, বোঝানো হয়েছে, যার কারণে এটা প্রেজেন্ট সিম্পল হবে। তো যেহেতু আমরা প্রেজেন্ট সিম্পল মানে উইন্টার মর্নিং এমন একটা টপিক নিয়ে কথা বলতেছি, যে টপিকটা হচ্ছে জেনারেল, সাধারণ, তার মানে এটা প্রেজেন্ট সিম্পলই হবে। সো এখানে থিক ফগ হচ্ছে গিয়ে কি বললাম, সাবজেক্ট। তো সাবজেক্টের পরে কি আসবে, ভার্ব আসবে। সো থিক ফগ যদি সাবজেক্ট হয়, ভার্ব হবে কি বলছিলাম, কাভার, মানে ছেয়ে থাকা, ডেকে ফেলা, তো কাভার। এখন বলো, যেহেতু এখানে তো আমি কি হলো, কাভার্স বললাম, কারণ কি, কারণ থিক ফগ হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। যদি সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, তারপরে ভার্বের সঙ্গে কি করা লাগে, এস যোগ করা লাগে। এখানে আমরা কি করলাম, এস যোগ করলাম, ঠিক আছে। সো থিক ফগ কাভার্স, কি কাভার করে, চারদিক। খেয়াল করে দেখো, এ সময় ঘন কুয়াশা চারদিক ঢেকে ফেলে, আমি বাংলাটা বলতে পারি এরকম, যে এ সময় ঘন কুয়াশা, হ্যাঁ, ঘন কুয়াশা কি করে, চারদিক ছেয়ে ফেলে। মানে কি, তার মানে কি, কাভার করে, কাকে কাভার করে, চারদিক। তো আমরা বলতে পারি কি, সারাউন্ডিংস, হ্যাঁ, সারাউন্ডিং, ঠিক আছে। থিক ফগ কাভার্স সারাউন্ডিং, থিক ফগ কাভার্স সারাউন্ডিং। অথবা এখানে আরো every- আমরা এখানে আরো সুন্দর করে বলতে পারি, থিক ফগ কাভার্স এভরিথিং, মানে আরো পারফেক্ট হবে এভরি, মানে কি সবকিছু, এভরিথিং। এখানে এভরিথিং আনার পরে আমরা অ্যারাউন্ড নিয়ে আসবো, হ্যাঁ, এভরিথিং অ্যারাউন্ড। খেয়াল করো, এট দিস টাইম মানে কি, এই সময়, মানে এই সময় বলতে কি, শীতের সময়, এই সময় থিক ফগ সাবজেক্ট, ঘন কুয়াশা, ঘন কুয়াশা কি করে, কাভার করে, ঢেকে ফেলে, ছেয়ে ফেলে, কি ছেয়ে ফেলে, সব কিছু, ঠিক আছে, এভরিথিং। কোথায়, অ্যারাউন্ড, মানে চারপাশের সব কিছু। এই সময় চারপাশের সবকিছু ঘন কুয়াশা কি করে, ছেয়ে ফেলে, ঠিক আছে। এবার আমরা 3 নম্বর সেন্টেন্সটা দিকে আমি নাম্বারিং করে ফেলি, তোমাদের বুঝতে সহজ হবে। ওকে, নাম্বারিং করে ফেললাম, খেয়াল করো, হ্যাঁ। এখানে বলছে আহ সূর্যের আলো অনেক দেরিতে দেখা যায়। হ্যাঁ, এই সেন্টেন্সটা পড়ো, এই সেন্টেন্স খুঁজে বের করো, এইখানে সাবজেক্ট কে হবে, কার সম্পর্কে কথা বলা হচ্ছে। এই সেন্টেন্স ভালো করে পড়, দেখা যাবে সূর্যের আলো সম্পর্কে বলা হচ্ছে, কার সম্পর্কে, যে সূর্যের আলো সে অনেক দেরিতে উঠে। কারণ শীতের সকালে কি হয়, শীতের সকাল কিন্তু রাত বড় থাকে, তো এই জন্য শীত সকাল দেরিতে আসে। তো এবং দেখা গেছে যেহেতু, আর সেকেন্ড হচ্ছে যদি কুয়াশা পড়ে, তাহলে দেখা গেছে কুয়াশা মানে কি, রোদ নাই, হ্যাঁ না। তো এই জন্য বলছে যেহেতু কুয়াশা থাকে, তার মানে সূর্য দেরিতে উঠে, সূর্য কিন্তু তার তার সময় মতোই উঠে, কিন্তু কুয়াশার কারণে সূর্য দেখা যায় না, ঠিক আছে। তো এখানে সাবজেক্টকে সূর্যের আলো, সাবজেক্টকে সূর্যের আলো, মানে সূর্যের আলো সম্পর্কে বলা হচ্ছে। সো আমরা এখানে সূর্যের আলো আমরা ডিরেক্টলি বলতে পারি সান। আর সান হচ্ছে একটা একটা ইউনিক বস্তু, যার কারণে আর্টিকেল দিয়ে আসবে, হ্যাঁ, দা সান, ঠিক আছে। দা সান, সান কি করে, সে, এখানে খেয়াল করো, সান কি করে, সান কিন্তু দেরিতে উঠে, কি করে, সে উঠে কিন্তু দেরিতে, অনেক দেরিতে। এ- মানে তার মানে ভার্ব কি, ওঠা বা দেখা যাওয়া। তো মানে সূর্যের আলো দেখা যায়, কাকে দেখা যায়, সূর্যের আলো। তো দেখা মানে কি, দেখা মানে আপিয়ার, হ্যাঁ, আপিয়ার হচ্ছে ভার্ব, এর 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 অর্থ হচ্ছে আবির্ভূত হওয়া বা দৃশ্যমান হওয়া। হ্যাঁ, ওই যে আমাদের যে চেহারা বা আমাদের যে টোটাল বডির যে আউটলুক, এটাকে কিন্তু আপিয়ারেন্স বলা হয়, ঠিক আছে। সো এখানে বলতে কি, দ্য সান আপিয়ার্স, ওকে, এস আসবে, কারণ সাবজেক্ট কি, থার্ড পার্সন, এই যে সাবজেক্ট কি, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, যেহেতু সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই জন্য কি হবে এখানে, ভাবের সঙ্গে এস আসবে, আপিয়ার্স। ওকে, সো দ্য সান আপিয়ার্স, সান কি করে, দেখা দেয়, সূর্য দেখা দেয় কখন, অনেক দেরিতে, কখন, অনেক দেরিতে। So আমরা বলতে পারি কি,
লেট, দ্য সান অ্যাপিয়ার্স লেট, কখন? ইন দ্য মর্নিং, মানে সকালে, ইন দ্য মর্নিং। এই যে এখানে যে কি করলাম আমি, মর্নিং। হুম, দ্য সান অ্যাপিয়ার্স লেট ইন দ্য মর্নিং, সূর্যের আলো, এই যে আমি যে ইন দ্য মর্নিং লিখলাম, এটা এখানে কিন্তু দেখো ইন দ্য মর্নিং, সকালে বলতে কিছু নাই, কিন্তু আমরা তো বুঝি এটা সকাল সম্পর্কে বলা হচ্ছে, যে সকালে দেরিতে দেরিতে কি হয়, সূর্য উদয় হয়। ঠিক আছে, সো দ্য সান অ্যাপিয়ার্স লেট ইন দ্য মর্নিং। তারপরে হচ্ছে দেখো এই যে ঘাসের ডগায় শিশির বিন্দু মুক্তোর মতো জলমল করে। এখন পড়ো, সেন্টেন্সটা ভালো করে পড়ো এবং বলো যে এখানে এই কার সম্পর্কে বলা হচ্ছে। দেখো আবার পড়ো, ঘাস, ঘাসের ডগায়, কার ডগায়? ঘাসের ডগায় শিশির বিন্দু মুক্তোর মতো জলমল করে। তো কাজটা বুঝতে হবে, কাজ হচ্ছে এখানে জলমল করা। কাজ কি? জলমল করা। কে জলমল করে? কে জলমল করে? জলমল করে কে? জলমল করে হচ্ছে গিয়ে, ওয়েট, আমার মাউস, ঠিক আছে, ওকে। আহ, আমরা যদি দেখি, খেয়াল করে দেখবো এখানে বলছে জলমল করা। কে জলমল করে? শিশির বিন্দু। মানে শিশির বিন্দু মানে কি? শিশিরে যে ফুটা মানে কি? শিশির ইংলিশ কি? ডিউ। এই তোমরা একটা ড্রিঙ্কস খাও না, মাউন্টেন ডিউ, এই ডিউ মানে হচ্ছে শিশির, শিশির। হ্যাঁ, আর ফগ মানে কুয়াশা। সো এই শিশির বিন্দু ইংলিশ হচ্ছে, সুন্দর ইংলিশ আছে ডিউ ড্রপস। ডিউ, ইন্টারেস্টিং, খুব সুন্দর। ডিউ ড্রপস, ডিউ ড্রপস হচ্ছে সাবজেক্ট। শিশির বিন্দু এইখানে কার সম্পর্কে বলা হচ্ছে? শিশির বিন্দু সম্পর্কে বলা হচ্ছে। তো শিশির বিন্দু কি করে? জলমল করে। তো জলমল করে ইংলিশ কি? স্পার্কল। হুম, স্পার্কল, ইন্টারেস্টিং না? শুনতে খুব ভালো লাগে না ওয়ার্ডটা? স্পার্কল। দেখো এখানে ড্রপস বলছি, এই যে এখানে সাবজেক্ট কি? থার্ড পারসন প্লুরাল নাম্বার, সিঙ্গুলার না, এই জন্য এখানে ভাবের সঙ্গে কি আসে না, এস আসে নাই। ঠিক আছে, সো দ্য ডিউ ড্রপস স্পার্কল, কি করে? ঝলমল করে। শিশির বিন্দু ঝলমল করে। কোথায় ঝলমল করে? বা কোন, মানে কখন ঝলমল করে? কিসের মতো? মুক্তোর মতো। কিসের মতো? এই যে বলছি কি মুক্তোর মতো, মানে কি মুক্তো মানে কি? পার্ল, হ্যাঁ না? মুক্তোর মতো, কার মতো? পার্ল। সো মুক্তোর মতো মানে হচ্ছে গিয়ে কোনো কিছু মতো যদি হয় কম্পারিজন, তাহলে আমরা লাইক ব্যবহার করি। কি ব্যবহার করি? লাইক। লাইক, লাইক পার্ল, পি এ আর এল, পার্লস, লাইক পার্লস। ঠিক আছে, শিশির বিন্দু মুক্তোর মতো কি করে? ঝকমক ঝলমল করে। কোথায়? বলছে কোথায়? এই যে ঘাসের ডগায়। ঘাসের ডগা ইংলিশ কি হবে? ঘাস মানে কি? ঘাস মানে তো তোমরা জানো, ঘাস মানে হচ্ছে গ্রাস। হ্যাঁ, আর ডগা মানে, ডগা মানে হচ্ছে পাতার একেবারে শেষ মাথা আর কি, এটা বলে কি টিপস। হ্যাঁ, তো অন দা টিপস, অন দা টিপস অফ দ্য, বলতে পারি টিপস অফ দ্য গ্রাস। দেখছো কি বললাম আমরা? ডিউ ড্রপস স্পার্কল, মানে শিশির বিন্দু ঝকমক করে। কিসের মতো? লাইক স্পার্স, মুক্তার মতো। কোথায়? অন দ্য টিপস অফ দ্য গ্রাস। ঠিক আছে, ওকে। তারপরে দেখো, আই হোপ তোমরা সেন্টেন্স বুঝতে পারছো। ওকে, তারপর দেখো, ঠান্ডা বাতাসে মানুষ গরম কাপড় পরে ঘর থেকে বের হয়। কে বের হয়? কাজটা কি এখানে? খেয়াল করো, ঠান্ডা বাতাসে মানুষ গরম কাপড় পরে ঘর থেকে বের হয়। এখানে তোর মূলত দুইটা সেন্টেন্স, তোমরা কিন্তু বুঝতেছো না। এখানে বলছে ঘর থেকে বের হয়, আর হচ্ছে গিয়ে গরম কাপড় পরে। তো গরম কাপড়টা কে পরে? ভালো করে খেয়াল করে দেখবা, এখানে একটাই মানে সাবজেক্ট, সেটা হচ্ছে মানুষ। মানুষ গরম কাপড় পরে, তার মানে সাবজেক্ট কে হবে? মানুষ। তো মানুষ বলতে কি ম্যান বলবো? ম্যান না বলে আমরা বলে ফেলতে পারি এখানে সুন্দর হবে পিপল বলে ফেলবো আমরা এখানে। মানে ম্যান, MEN না বলে পিপল বলে ফেলবো। ওকে, সো পিপল, পিপল কি করে? আহ এখানে খেয়াল করো, যেহেতু দুইটা সেন্টেন্স, এটা হচ্ছে তোমার কি, ঘর থেকে বের হওয়া। এই যে ঘর থেকে বের হওয়া একটা কাজ, তো মানুষ কিন্তু ঘর, আর হচ্ছে গিয়ে গরম কাপড় পরা একটা কাজ। হ্যাঁ, কখন? ঠান্ডা বাতাসে, যখন ঠান্ডা আসে আর কি, মানে শীত যখন প্রচন্ড ঠান্ডা লাগে, ওই সময় কি করে মানুষ, মানুষ শীতের, আমরা যেটা বলি শীতের কাপড় পরে, তারপর ঘর থেকে বের হয়। তার মানে ঘর থেকে বের হওয়ার আগে তারা শীতের কাপড় পরে, তাই না? তারপর কোন কাজটা আগে হইলো? এই কাজটা আগে, মানে আগে তারা শীতের কাপড়, গরমের কাপড় পরে, তারপর ঘর থেকে বের হয়। তো আমরা কি বলবো? পিপল, সাবজেক্ট। তো পিপল কি করে? পিপল ওয়্যার, EAR, সরি বানানটা হয় না, পিপল, WEAR, পিপল ওয়্যার। পিপল ওয়্যার কি?
পিপল ওয়্যার মানে গরমের কাপড় ইংলিশ কি? ওয়ার্ম ক্লথস। ওয়ার্ম ক্লথস, মানুষ গরমের কাপড় পরে। আচ্ছা, আহ, মানুষ গরমের কাপড় পরে, মানে মানুষ গরমের কাপড় পরে, হ্যাঁ, তারপর বাকি বাকি রইল কি আমাদের ঘর থেকে বের হয়। তার মানে আমরা বলতে পারি এখানে মানুষ গরমের কাপড় পরে তারপর ঘর থেকে বের হয়, তার মানে কি ঘর থেকে বের হওয়ার আগে তারা কি করে? মানে গরমের কাপড় পরে। সো এখানে আমরা বলে বলবো, দেখো, বিফোর, বের হওয়া, ঘর থেকে বের হওয়া মানে গোয়িং আউট, ঠিক আছে, গো আউট বা গোয়িং আউট। বিফোর গোয়িং আউট, বিফোর গোয়িং আউট দা, আহ, ঠিক আছে, আউট, বিফোর গোয়িং আউট, বিফোর গোয়িং আউটসাইড, সরি, আউটসাইড, বিফোর গোয়িং আউটসাইড কখন? ইন দা কোল্ড ওয়েদার, মানে শীতের সময় বলতে কি কোল্ড ওয়েদার, ঠিক আছে। আহ, খেয়াল করো কি বললাম আমরা এখানে, আবার আমি একটু ব্রেকডাউন করি। প্রথমে বলছিলাম কি এখানে সাবজেক্ট তো একটাই, কিন্তু কাজ কয়টা? দুইটা। তো এটা হচ্ছে ঘর থেকে বের হওয়া, আর হচ্ছে গরম কাপড় পরা। আর এটা তো হচ্ছে তোমার ওই যে অ্যাডভার্ব, হ্যাঁ, সময় বোঝায়, অ্যাডভার্ব অফ টাইম। ওকে, ঠান্ডা বাতাসে। সো এখানে দুইটা কাজ, এটা হচ্ছে মানুষ কি করে? গরম কাপড় পরে, আর হচ্ছে ঘর থেকে বের হয়। এই দুইটা কাজের মধ্যে এই কাজটা মানুষ আগে করে। আগে মানুষ গরমের কাপড় পরে তারপর ঘর থেকে বের হয়, তাই না? সো এই জন্য আমরা কি করলাম, সাবজেক্ট হচ্ছে পিপল, পিপল ওয়্যার ওয়ার্ম ক্লোথস, ঠিক আছে, মানুষ গরম কাপড় পরে বিফোর গোয়িং আউটসাইড, বাহিরে যাওয়ার আগে। বিফোর গোয়িং আউটসাইড তুমি দেখো যে যদি প্রেপোজিশন আসে, প্রেপোজিশনের পরে ভার্ব আসলে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করা লাগে। বিফোর গোয়িং আউটসাইড, বাহিরে যাওয়ার আগে, ইন দ্য, ইন দ্য কোল্ড ওয়েদার, কখন? ঠান্ডা আবহাওয়ায়, ঠিক আছে। ওকে, আচ্ছা, তারপর দেখো, অনেকেই আগুন পোহায় এবং চা পান করে। এই যে, এখন তো তোমরা বুঝতেই পারছো, যেহেতু এখানে এবং আছে, তার মানে এটা অবশ্যই কি কম্পাউন্ড সেন্টেন্স, মানে হচ্ছে দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব, হ্যাঁ। অর্থাৎ এখানে হচ্ছে যে তোমার ওই যে কম্পাউন্ড মানে দুইটা ক্লজ আর কি। এটা হচ্ছে অনেকেই আগুন পোহায় এবং গরম চা পান করে, তার মানে কি গরম চা পান করা একটা কাজ, আর আগুন পোহানো হচ্ছে আর একটা কাজ। সো এখানে আগে পরে কোনো বিষয় না, মানুষ মানুষ কি করে, এটা তুমি যে কোনো বলে লিখতে পারবা। সো এখানে খুঁজে বের করা দরকার, দেখা দরকার যে এটা সাবজেক্টকে। সাবজেক্ট হচ্ছে অনেকেই, রাইট? কারণ এখানে আহ, মানুষ, সরাসরি মানুষ বলে বলছে অনেকেই। সো অনেকেই যদি আমরা সাবজেক্ট ধরি, তো এই অনেকে ইংলিশ কি হবে? মেনি পিপল। মেনি, মেনি পিপল। মেনি পিপল কি করে? মেনি পিপল হচ্ছে তোমার ওই যে আহ, তারা আগুন পোহায়। তোমরা নিশ্চয় জানো আগুন পোহানোর বিষয়টা কি। যারা, যাদের বাড়ি গ্রামে, তারা খুব সিম্পলি বুঝতে পারো, একটা গরম একটা একটা পাত্রে, মাটির পাত্রের মধ্যে ওই যে আগুন রাখে। আগুন বলতে ধরো এখানে আগুন ওই যে কয়লা, এই সেই মানে লাকড়ি দিয়ে আগুন জ্বালায়, এখানে মানুষ কি করে? তা মানুষ কিন্তু আগুনের পাশে বসে, তাই না? So, আগুন পোহানো বলতে কি আগুনের পাশে বসা। তো আমরা কি বলতে পারি? মেনি পিপল সিট, সিট বাই দ্য ফায়ার, বাই দ্য ফায়ার। এই খেয়াল করবা, এই বাই এখানে মধ্যে দাঁড়া না, কিন্তু বাই হচ্ছে পাশে। বাই, পাশে বোঝানোর জন্য বাই ব্যবহার হয়। সো বাই দ্য ফায়ার, ফায়ার মানে কি আগুনের পাশে। মেনি পিপল সিট, অনেক মানুষ বসে, কোথায় বসে? বাই দ্য ফায়ার, আগুনের পাশে। অ্যান্ড, ওই এবং এর পরিবর্তে আমি কি বলবো? অ্যান্ড গরম চা পান করে। অ্যান্ড মানে কি? অ্যান্ড, অ্যান্ড মানে অ্যান্ড, হ্যাঁ, মানে পান করা মানে ড্রিঙ্ক। অ্যান্ড ড্রিঙ্ক হট টি, ঠিক আছে। এবার দেখো, মেনি পিপল সিট বাই দ্য ফায়ার, মেনি পিপল সিট, অনেক মানুষ বসে, কোথায় বসে? বাই দ্য ফায়ার। তো সিট বাই দ্য ফায়ার মানে হচ্ছে গিয়া আগুন পোহানো। শীতের দিনে যে মানুষ আগুন পোহায়, সেটা ইংলিশ হচ্ছে কি? সিট বাই দ্য ফায়ার। এবং আর কি করে? ড্রিঙ্ক হট টি, এবং তারা গরম চা খায়, হ্যাঁ। আচ্ছা, তো আমরা এটা দেখে ফেলি। আম, গ্রামাঞ্চলে খেজুরের রস সংগ্রহের ব্যস্ততা দেখা যায়। ওকে, এখন খেয়াল করে দেখো, বলছে গ্রামাঞ্চলে, এটা তো বুঝছোই অ্যাডভার্ব অফ প্লেস, একটা জায়গা বুঝাইছে। কি হয়, কি করে? খেজুরের রস সংগ্রহের ব্যস্ততা দেখা যায়। এখন প্রশ্ন হচ্ছে এখানে সাবজেক্টকে, তোমরা ভালো করে খেয়াল করে দেখবা এখানে সাবজেক্ট নাই। কারণ আহ, কি করা হয়, সাবজেক্ট বলতে আমরা বুঝি, দেখো এখানে যদি প্রশ্ন করি কে সংগ্রহ করে, দেখবা এখানে এই আনসার নাই, কে সংগ্রহ করে এখানে মেনশন নাই যে মানুষ মানুষ গরমে মানে কি করে রস সংগ্রহ করে, এইরকম কিছু নাই। তার মানে যেহেতু সাবজেক্ট মেনশন নাই, তার মানে হচ্ছে এটা পেসিভ হবে। কি হবে? পেসিভ। আর লেটার আমরা পেসিভ নিয়ে ডেফিনেটলি আলোচনা করবো আর কি, হ্যাঁ। ওকে,
সো গ্রামাঞ্চলে, তাহলে গ্রামাঞ্চলে হচ্ছে কি একটা ফ্রেজ, মানে অ্যাডভার্ব অফ প্লেস, আমরা এটাকে কি কি বলে ফেলি। সো গ্রামাঞ্চল বলতে হচ্ছে ইন ভিলেজেস, ইন ভিলেজেস, এখানে কমা দিতে হবে, বাংলায় ভিলে, ইন ভিলেজেস কমা দিতে হবে। যদি অ্যাডভার্ব কি সামনে আনি তাহলে এরকম কমা দেওয়া লাগে, হ্যাঁ। সো ইন ভিলেজেস, পি, আচ্ছা, পিপল, পিপল আর বিজি, লোকদেরকে ব্যস্ত দেখা যায়। পিপল আর বিজি উইথ কালেক্টিং, সংগ্রহ করা জিনিস কি, সংগ্রহ করা জিনিস তো তোমরা জানোই, কালেক্ট, তাই না? সো পিপল আর বিজি উইথ কালেক্টিং, কই গেল, উইথ কালেক্টিং, কি কালেক্ট করো, এই যে খেজুরের রস। এখন প্রশ্ন হচ্ছে খেজুরের রস ইংলিশ কি? খেজুর মানে ডেট, ঠিক আছে? খেজুর মানে কি, খেজুর ইংলিশ কি? ডেট। আর খেজুর, আর খেজুরের রস ইংলিশ হচ্ছে গিয়ে পামসেপ, PALM, পাম, এই যে পামসেপ। হুম সো এই হয়ে গেছে। তো পিপল আর বিজি, দেখছো পিপলের পর কি আসছে, আর আসছে, অক্সিলারি ভার্ব আসছে, তারপরে এরপরে কি আসছে, অ্যাডজেক্টিভ আসছে, কোনো ভার্ব আসে নাই। যদি আর আসতো আর আর এর পরে যদি ভার্বের সঙ্গে আইএনজি আসতো তাহলে এটা হয়তো অ্যাক্টিভ সেন্টেন্স। তোমরা এখানে পিপল দেখে মনে করবে না যে স্যার সাবজেক্ট তো শুরুতে আসলো, তাহলে কি এটা অ্যাক্টিভ না প্যাসিভ? এটা এখানে অবজেক্ট হিসেবে আসছে। মানুষদেরকে ব্যস্ত দেখা যায় কিসে, মানে খেজুরের রস সংগ্রহে তাদেরকে খুব ব্যস্ত দেখা যায়, ঠিক আছে? মানুষদেরকে খেজুরের রস সংগ্রহে খুব ব্যস্ত দেখা যায়। আচ্ছা, আমরা আর কয়েকটা সেন্টেন্স মানে দেখি, দেখে ফেলি। ওকে, তারপরে হচ্ছে গড়ে গড়ে নানা রকম পিঠা পায়েস তৈরি করা হয়। এই যে এখানে, এইখানে খেয়াল করে দেখো, কে তৈরি করে বলা নাই, মেনশন নাই, তার মানে কি এটাও পেসিভ, ঠিক আছে? যেহেতু মেনশন নাই কে তৈরি করে, তো আমার সাবজেক্ট যেহেতু আমরা জানি না, এটা কি হবে, এটা পেসিভ হবে, হ্যাঁ। সো কি তৈরি করা হয়, পিঠা পায়েস, নানা রকম পিঠা পায়েস। নানা রকম পিঠা পায়েস মানে কি, আচ্ছা নর্মালি পিঠা পায়েস, এটা তো বাংলা ওয়ার্ড, তো ইংলিশ কি হবে, খুবই সিম্পল। অলরাইট, সো আমরা আলোচনা করছিলাম কি নিয়ে, এই যে ঘরে ঘরে নানা রকম পিঠা পায়েস তৈরি করা হয়। এইখানে খেয়াল করে দেখবা এটা হচ্ছে পেসিভ। কেন পেসিভ? কারণ এইখানে দেখো কে পিঠা পায়েস তৈরি করে সেটা কিন্তু মেনশন নাই। যেহেতু কে তৈরি করে মেনশন নাই, মানে সাবজেক্ট মেনশন নাই, তার মানে এটা কি, এটা পেসিভ হবে। আর পেসিভ সেন্টেন্স কিভাবে শুরু হয়, অবজেক্ট দিয়ে শুরু হয়। কি দিয়ে শুরু হয়, অবজেক্ট দিয়ে। তো এই সেন্টেন্সে অবজেক্ট কোনটা, এই সেন্টেন্সের মধ্যে অবজেক্ট হচ্ছে তোমার এই যে নানা রকম পিঠা পায়েস। সো নানা রকম পিঠা পায়েস যদি অবজেক্ট হয় তাহলে মানে সেন্টেন্সটা, মানে এইটা মানে নানা রকম পিঠা পায়েসটা আসবে সেন্টেন্সের শুরুতে। সো নানা রকম মানে কি, ডিফারেন্ট কাইন্ডস অফ, ডিফারেন্ট, ডিফারেন্ট কাইন্ডস অফ পিঠা এন্ড পায়েস। এটা তো সাধারণত বাংলা ওয়ার্ড, তাই না? সো পিঠা মানে হচ্ছে কেকস, হ্যাঁ। পিঠা মানে নর্মালি আমরা যে কেক খাই, আমরা কিনে কেক খাই না বাইরে থেকে, এই কেক মানে পিঠা, ঠিক আছে? আর যে পায়েস জিনিস হচ্ছে রাইস পুডিং। তোমরা তো বাসায় তো অনেকে রাইস পুডিংও বানায়, নর্মালি আজকাল তো এগুলো কমন খাবার হয়ে গেছে আমাদের। সো কেকস অ্যান্ড রাইস পুডিং, কেকস অ্যান্ড রাইস পুডিং। সো ডিফারেন্ট কাইন্ডস অফ কেকস অ্যান্ড রাইস পুডিং কি হয়, মানে এটা হচ্ছে তোমার ওই যে অবজেক্ট। এখন বলবো আমরা কি, যেহেতু এটা রাইস, কেকস এন্ড রাইস পুডিং দুইটা না, তো তার মানে প্লুরাল। তো প্লুরাল এরপর কি আসে, আর আসবে। রাইস, ডিফারেন্ট কাইন্ডস অফ কেকস এন্ড রাইস পুডিং আর, রাইস পুডিং কি হয়, আর প্রিপেয়ার্ড, তৈরি করা মানে কি, প্রিপেয়ার্ড, হয়েছে বানান হয়েছে না, PRED, প্রিপেয়ার্ড, ডিফারেন্ট কাইন্ডস অফ, ডিফারেন্ট কাইন্ডস অফ কেকস এন্ড রাইস পুডিংস। আচ্ছা এখানে এস আসবে, রাইস পুডিংস আর প্রিপেয়ার্ড, রাইস পুডিংস আর প্রিপেয়ার্ড কি হবে, বলছে কি ঘরে ঘরে, মানে কি, সরি, হ্যাঁ ঘরে ঘরে, মানে ইন হাউসেস না বলে বলতে পারি ইন মেনি হাউসেস, হ্যাঁ, ঠিক আছে, ইন মেনি হোমস বলতে পারি আমরা, ইন মেনি হোমস, মানে অনেক ঘরে কি হয়, সব ঘরে তো এগুলো বানায় না, মানে বলতে পারি কি, বেশিরভাগ ঘরে কি হয় শীতের দিনে একটা কালচার আছে, আমাদের ট্রেডিশন আছে কি হয়, মানে নানা ধরনের পিঠাপুলি বানানো হয়। ওকে, তারপরে হচ্ছে গিয়ে কৃষকরা কুয়াশা ভেদ করে মাঠে যায়, হ্যাঁ এই সেন্টেন্সটা খেয়াল করো। এখানে বলছে কৃষকরা কুয়াশা ভেদ করে মাঠে যায়। কে যায়,
কৃষকরা। তার মানে এইখানে আমরা সাবজেক্টটা পাইলাম, তার যেহেতু পাইলাম তার মানে এটা অবজেক্ট, মানে এটা কি হবে, অ্যাক্টিভ হবে। সো কৃষকরা ইংলিশ কি, ফার্মার্স। ফর ফার্মার্স, ফার্মার্সরা কি করে, ফার্মার্সরা এই যে বলছে যায়, কাজ কি, যায়। তো ফার্মার্স গো, কোথায় যায়, ফার্মার্স আহ মাঠে যায়। মানে হচ্ছে মাঠ মানে কি, ওই যে ওই যে তাদের যে ক্ষেত খামার। সো গোর পরে শেষে পরে টু আসে, গো টু ফিল্ডস, আইএলডি ফিল্ডস। ফার্মার্স গো টু ফিল্ডস, কিভাবে যায় বলছে এখানে কুয়াশা ভেদ করে। এই কুয়াশা ভেদ করা মানে কি, কুয়াশা মানে তো আগে বলছিলাম কুয়াশা মানে হচ্ছে ফগ, হ্যাঁ না। আর ভেদ করা মানে কি, ভেদ করা মানে হচ্ছে তোমার ওই যে মানে কোনো কিছু মধ্য দিয়ে, এটা একটা প্রেপোজিশন আছে আমরা বলি থ্রু, THROUGH, থ্রু একটা প্রেপোজিশন। এই প্রেপোজিশন বোঝানো হয় কোনো কিছুর মধ্য দিয়ে যখন কোনো কিছু যায় তখন আমরা ওই সময় আমরা থ্রু ব্যবহার করি। আমরা একদিন প্রেপোজিশন নিয়ে অবশ্যই আলোচনা করবো। সো ফার্মার্স গো টু ফিল্ড থ্রু এই যে ঘন কুয়াশা, বুঝছে না, এখানে ঘন কুয়াশা বলে নাই কিন্তু ঘন কুয়াশা। সো ঘন কুয়াশা ইংলিশ কি আমরা এখানে এক জায়গায় ব্যবহার করছিলাম, ঘন কুয়াশা হচ্ছে যাইয়া থিক ফগ, এই যে থিক ফগ, হ্যাঁ। ঘন কুয়াশা ইংলিশ মানে কি, থিক ফগ। গো থ্রু, গো থ্রু থিক ফগ, ঠিক আছে, গো থ্রু দ্য থিক ফগ, ঠিক আছে, এই তো হয়ে গেল। ফার্মার্স গো টু, খেয়াল করো, ফার্মার্স, ফার্মার্স গো টু ফিল্ড থ্রু দ্য থিক ফগ। আচ্ছা, তারপরে সেন্টেন্সটা, রোদ উঠলে শিশুরা আনন্দের সাথে খেলাধুলা করে। হ্যাঁ, রোদ উঠলে শিশুরা আনন্দের সাথে খেলাধুলা করে, তার মানে কি, খেলাধুলা করা একটা কাজ, এবং কে খেলাধুলা করে, এটা আনসার আছে শিশুরা। তার মানে কি এই সেন্টেন্সটা কি, এটা হচ্ছে অ্যাক্টিভ সেন্টেন্স। যেহেতু এখানে সাবজেক্ট জানা আছে তাহলে এটা কি সেন্টেন্স, অ্যাক্টিভ সেন্টেন্স। তো আমরা এখন এটাকে অ্যাক্টিভ সেন্টেন্সের জন্য প্রথমে কি করবো, প্রথমে নিয়ে আসবো সাবজেক্ট। সো সাবজেক্ট হচ্ছে শিশুরা, মানে কি, শিশুরা ইংলিশ কি, চিলড্রেন, রাইট, চিল্ড, চিলড্রেন। চিলড্রেন কি করে, প্লে, খেলাধুলা করে, তাই না। চিলড্রেন প্লে, কি করে, আ- আনন্দের সাথে, মানে কি, হ্যাপিলি, হ্যাপিলি, হ্যাঁ। চিলড্রেন প্লে হ্যাপিলি, কি বলছে এখানে, এখানে বলছিল শিশুরা আনন্দের সঙ্গে খেলাধুলা করে, কিন্তু এখানে বলছিল কি রোদ উঠলে, মানে যদি যখন রোদ উঠে, তার মানে এখন আমাদের বলতে হবে ওয়েন, হুম, ওয়েন দ্য সান, আমরা বলতে পারি কিনা, ওয়েন দ্য সান কামস আউট, সূর্য উদয় হয়। এখানে এই কাজটা করা যেতে পারে, তুমি, তোমরা চাইলে এই যে যেটা আছে এটাকে তোমরা কি করতে পারো, অ্যাডভার্ব অফ টাইম হিসাবে এটাকে সেন্টেন্স শুরুতে নিয়ে আসতে পারো। যে অ্যাডভার্ব অফ টাইম হিসেবে কি করলাম, এখানে কমা দিলাম, তারপরে এইভাবে বলতে পারি যে ওয়েন দা কথা বলা যাবে না, ওকে। ওয়েন দ্য সান কামস আউট মানে কি, যখন সূর্য উদয় হয়, ঠিক আছে, যখন সূর্য বেরিয়ে আসে, মানে কি সূর্য উঠে যখন, চিলড্রেন প্লে হ্যাপিলি, চিলড্রেন আনন্দের সাথে কি করে, খেলাধুলা করে। ওকে, তারপরে হচ্ছে যদিও শীতের সকালে গরিব মানুষের কষ্ট বেড়ে যায়, তবুও এর সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে। যদিও মানে কি, যদিও মানে হচ্ছে দো, রাইট, THOUGH, দো, হ্যাঁ। এটা তো আমরা জানি নর্মালি, যদিও সে গরিব সে সৎ, হ্যাঁ, দো অথবা অলদো ইউজ করি। তো দো, যদিও, এখানে কার সম্পর্কে বলছে, যদিও শীতের সকালে গরিব মানুষের কষ্ট বেড়ে যায়, কার কষ্ট বেড়ে যায়, গরিব মানুষের, তার মানে কি, এখানে বলছে পোর পিপল, রাইট, দো পোর পিপল, পোর, পোর পিপল, কষ্ট করা মানে কি, কষ্ট করা মানে হচ্ছে তোমার এই যে সাফার, হুম, সাফার, এখানে বলছে বেড়ে যাওয়া, তা বলতে দো দা দো দা পোর পিপল সাফার মোর, হ্যাঁ, ইন উইন্টার, কখন, শীতের সময়, যদিও শীতের সময় তাদের কষ্ট বেড়ে যায়, যেহেতু এটা একটা সাবঅর্ডিনেট মানে ডিপেন্ডেন্ট ক্লজ, এখানে আমরা কমা দিব, ঠিক আছে। তারপরে হচ্ছে আহ তবুও এর সৌন্দর্য সবাইকে কি করে, মুগ্ধ করে। তো এর সৌন্দর্য মানে কি, দ্য বিউটি, হ্যাঁ, অথবা বলবে ইটস বিউটি, ইটস বিউটি বলতে কি, উইন্টার মর্নিং এর যে সৌন্দর্যটা, মানে দ্য মর্নিং দ্য দ্য বিউটি অফ উইন্টার মর্নিং, তো আমরা ডিরেক্টলি বলে ফেলতে পারি, দ্য বিউটি বলে ফেলতে পারি, সিম্পল সে হয়ে যায়, হ্যাঁ, দ্য বিউটি, অথবা
বিউটি। দ্য বিউটি কি করে? মুগ্ধ করে। মুগ্ধ করে কি? ফেসিনেট। ফেসিনেট। হ্যাঁ, ফেসিনেটস এভরিওয়ান, সবাইকে মুগ্ধ করে, হ্যাঁ না? সবাইকে মুগ্ধ করে, যদিও কি করে? সবাইকে মুগ্ধ করে। ঠিক আছে। আচ্ছা, তারপরে আমাদের আরেকটা সেন্টেন্স বাকি থাকে, আমরা ওটা দেখে ফেলি। আগে এখানে বলছে, হুম, তাই শীতের সকাল আমাদের দেশের একটি স্মরণীয়, সুন্দর অস্মরণীয় প্রাকৃতিক দৃশ্য। আচ্ছা, তোমাদের বলছিলাম মনে আছে যে আমাদের ফাইনাল সেন্টেন্স যেটা প্যারাগ্রাফে, সেখানে আমরা ইন কনক্লুশন বলবো অথবা দেয়ার ফর বলবো। সো আমরা এখানে বলতে পারি ইন কনক্লুশন, যেহেতু আমাদের ফাইনাল সেন্টেন্স এটা। অথবা তুমি কি বলতে পারো? অথবা তুমি বলতে পারো দেয়ার ফর, দেয়ার ফর। অথবা বলতে পারো কি ওভারঅল। নিশ্চয়ই তোমাদের মনে আছে, এই যেগুলো আছে এইগুলোতে যে কোনো একটা তুই বলতে পারো, যেহেতু এটা ফাইনাল সেন্টেন্স। ফাইনাল সেন্টেন্স আমরা এইটা করি, হ্যাঁ। ওকে, হোয়াট এভার ইউ সে। আমরা বলতেছি কি, শীতের সকাল আমাদের দেশের একটি সুন্দর ও স্মরণীয় প্রাকৃতিক দৃশ্য। ঠিক আছে। তো আমরা এখন কি বলবো এখানে? এইখানে আমরা বলে ফেলতে পারি এর ফলে কার সম্পর্কে বলছি এখানে? উইন্টার মর্নিং সম্পর্কে বলছি, যে শীতের সকাল আমাদের দেশে। তো উইন্টার মর্নিং আমরা এখানে নিয়ে আসবো। উইন্টার, উইন্টার মর্নিং, যেহেতু এটা স্টেটমেন্ট, তবে ইজ আসবে। উইন্টার মর্নিং ইজ বিউটি, বিউটিফুল, সুন্দর, অস্মরণীয়, বিউটিফুল অ্যান্ড, স্মরণীয় মানে কি? আমরা বলতে পারি মেমোরেবল, অথবা বলতে পারি রিমার্কেবল। মেমোরেবল বলে ফেলি, মেমো মেমোরেবল। এটা কি বলছে? ডে বলছে না, মেমোরেবল সিন, মেমোরেবল ন্যাচারাল সিন, সরি, মেমোরেবল ন্যাচারাল সিন, হ্যাঁ, ইন আওয়ার কান্ট্রি। ঠিক আছে। এখন খেয়াল করে দেখো কি বলবো আমরা। বলছি ইন কনক্লুশন, উইন্টার মর্নিং ইজ আ বিউটিফুল অ্যান্ড মেমোরেবল ন্যাচারাল সিন। উইন্টার মর্নিং হচ্ছে সুন্দর এবং স্মরণীয় একটা প্রাকৃতিক দৃশ্য। কার জন্য? আমাদের জন্য অথবা আমাদের দেশের জন্য। ঠিক আছে। সো এইভাবে তোমরা প্রথমে সাবজেক্টটা খুঁজে বের করতে হবে, সাবজেক্টের পরে ভার্ব কোনটা সেটাও একটু খুঁজে বের করতে হবে। এটা করে ফেলতে পারলে তোমাদের দেখবো যে পারতেছো, হ্যাঁ। সময় দিতে হবে একটু। ঠিক আছে, প্র্যাকটিস করা লাগবে। এখন যেভাবে আমরা প্র্যাকটিস করলাম, এইভাবে প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ তোমাদের জন্য এটা আস্তে আস্তে সহজ হয়ে উঠবে। ঠিক আছে। সো আই হোপ তোমরা বুঝতে পারছো আমরা যেভাবে প্র্যাকটিস করছি। সো এইভাবে তোমাদের প্র্যাকটিস করতে হবে, ভোকাবুলারি ইমপ্রুভ করা লাগবে। ভোকাবুলারি ইমপ্রুভ না করলে তোমাদের আসলে কোনো গতি নেই, মানে ভোকাবুলারি ইমপ্রুভ করাই লাগবে। সো তাহলে আজকে আমরা এই কি করতেছি,